নমস্কার, আমি অমরজিৎ বেরা আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওটি বিশেষভাবে পশ্চিমবঙ্গের গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের জন্য। অনেকেই জানতে চান যে জিপিএফ থেকে রিফান্ডেবল অ্যাডভান্স বা নন রিফান্ডেবল উইথড্রয়াল কীভাবে আবেদন করতে হয়, কোথায় আবেদন করতে হয়, কী কী কাগজপত্র লাগে, হেড অফ ইনস্টিটিউশনের ভূমিকা কী, ডিআই অফিস পর্যন্ত আবেদন কিভাবে পৌঁছায়। এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রক্রিয়া ধাপে ধাপে সহজ ভাষায় দেখিয়ে দেব, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চলে আসি প্রথম ধাপে। বর্তমানে জিপিএফ অ্যাডভান্স বা উইথড্রলের আবেদন আইএফএমএস এর এনজিআইপিএফ পোর্টাল এর মাধ্যমে করা হয়। যারা আগে কখনো আবেদন করেননি তাদের প্রথমেই পোর্টালে নিজের ইন্ডিভিজুয়াল রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তো নিজের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট বা রেজিস্ট্রেশন করার সময় সাধারণত যা যা প্রয়োজন হয়: 1 নম্বর, জিপিএফ অ্যাকাউন্ট নাম্বার বা এমপ্লয়ি আইডি, একটা মোবাইল নাম্বার এবং ওটিপি ভেরিফিকেশনের প্রয়োজন হয়ে থাকে। প্রথমে একটা টেম্পোরারি পাসওয়ার্ড নিজের মোবাইলে আসবে, পরে ওটাকে চেঞ্জ করে পার্মানেন্ট পাসওয়ার্ডে বানিয়ে নিতে হবে। চলে আসি স্টেপ 2তে। এরপর www.ifms.gov.in ওয়েবসাইটে গিয়ে এনজিআইপিএফ পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে নিজের জিপিএফ অ্যাকাউন্টের সমস্ত তথ্য দেখা যাবে, যেমন বর্তমানে জিপিএফ ব্যালেন্স কত আছে, প্রতি মাসে সাবস্ক্রিপশান কত করে হয়, আগের কোনো অ্যাডভান্স বা উইথড্রলের আছে কি না তার তথ্য দেখা যাবে, নমিনি ডিটেলস দেখা যাবে, অ্যাপ্লিকেশান হিস্ট্রিও দেখা যাবে। তো আবেদন করার আগে একবার এই তথ্যগুলো ভালোভাবে মিলিয়ে নিন। চলে আসি স্টেপ 3তে। পোর্টালে লগ ইন করার পর অ্যাপ্লাই ফর জিএফ অ্যাডভান্স অথবা উইথড্রল অপশানে ক্লিক করুন। এখানে সাধারণত দুটি অপশান থাকবে। এক হচ্ছে রিফান্ডেবল অ্যাডভান্স। এই ক্ষেত্রে আপনি জিপিএফ থেকে অগ্রিম টাকা পাবেন, পরবর্তীতে নির্ধারিত কিস্তির মাধ্যমে সেই টাকা আবার জিপিএফে জমা দিতে হবে। আরেকটা থাকবে নন রিফান্ডেবল উইথড্রল। এই ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট উদ্দেশ্যে জিপিএফ থেকে টাকা তোলা যায় এবং সেই টাকা কিন্তু ফেরত দিতে হয় না। চলে আসি স্টেপ 4-এ। এবার আবেদনপত্রে সঠিকভাবে তথ্য পূরণ করতে হবে, যেমন কত টাকা তুলতে চান সেই অ্যামাউন্টটা দিতে হবে, কি কারণে আবেদন করছেন সেই কারণটা নিচে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। দেখা গেল কোনো মেডিকেল পারপাস হতে পারে, কোনো ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য হতে পারে, বা বাড়িতে কোনো মেয়ে বা ছেলের বিবাহের জন্য হতে পারে। এরকম কোনো কারণ ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেওয়া থাকবে, সেটা একবার দেখে নেবেন। যোগাযোগ অ্যাড্রেস বা অন্যান্য যা যা তথ্য থাকবে সেগুলোকে ভালোভাবে দেখে তারপর নেক্সট স্টেপে যেতে হবে। চলে আসি পঞ্চম স্টেপ বা 5th স্টেপ, যেখানে সফট কপি আপলোড, অর্থাৎ আবেদনের কারণ অনুযায়ী কিছু সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হয়, যেমন অ্যাপ্রুভাল এর জেরক্স এবং অ্যাপ্লিক্যান্টের যে অ্যাপ্লিকেশান এবং রেজুলেশনের কপি, এগুলোকে একটা মার্জ করে একটা পিডিএফ বানিয়ে 1 MBর মধ্যে ওখানে আপলোড করে দিতে হবে। এবার চলে আসব স্টেপ 6-এ। সব তথ্য যাচাই করার পরে আবেদনটি সাবমিট করুন। সাবমিট করার পর অ্যাপ্লিকেশান কপি বা অ্যাকনলেজমেন্ট ডাউনলোড করে প্রিন্ট করে রাখুন এবং সেখানে আবেদনকারীর একটা স্বাক্ষর করতে হবে। চলে আসি স্টেপ 7-এ। হেড অফ ইনস্টিটিউশনের কাছে এবার ফরওয়ার্ড হয়ে যাবে। প্রিন্ট করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় হার্ড কপি সংযুক্ত করে বিদ্যালয়ের হেড অফ ইনস্টিটিউশনের কাছে জমা দিন। হেড অফ ইনস্টিটিউশন আবেদনটি ভালো করে পরীক্ষা করবেন
যদি সমস্ত তথ্য সঠিক থাকে তাহলে তিনি পোর্টালের মাধ্যমে আবেদনটি ভেরিফাই এবং অ্যাপ্রুভ করবেন। H1 অ্যাপ্রুভাল না হলে আবেদন পরবর্তী স্টেপে যাবে না। এবার চলে আসবো 8 নম্বর স্টেপ, ডিআই অফিসে ফরওয়ার্ড। H1 অ্যাপ্রুভালের পরে আবেদনটি অনলাইনে সংশ্লিষ্ট ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস অর্থাৎ ডিআই অফিসে ফরওয়ার্ড হয়ে যায়। ডিআই অফিস আবেদনটি পরীক্ষা করে, নথিপত্র যাচাই করে, আবেদন সরকারি নিয়ম অনুযায়ী হয়েছে কি না সেটা চেক করে, প্রয়োজন হলে অতিরিক্ত নথি তারা চাইতে পারে। চলে আসি, এবং সাথে সাথে একটা স্যাংশন অর্ডারও হয়ে যায়, যেটা অটোমেটিক্যালি H1 থেকে ডাউনলোডও করে নেওয়া যায়। এবার সব কিছু ঠিক থাকলে ডিআই অফিস থেকে আবেদন অনুমোদন করে এরপরটা স্যাংশন অর্ডার জারি হয়ে যাবে। এবং স্টেপ 10, যেখানে এবার টাকা ব্যাংকে জমা হবে, অর্থাৎ স্যাংশন সম্পূর্ণ হয়ে গেলে আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়। পোর্টালে লগ ইন করে আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারেন, যেমন সাবমিটেড লেখা থাকতে পারে, পেন্ডিং অ্যাট HOI, পেন্ডিং অ্যাট DI, অ্যাপ্রুভড, স্যাংশনড অথবা পেমেন্ট কমপ্লিটেড ইত্যাদি লেখা থাকতে পারে। তবে এ ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, মনে রাখতে হবে যে জিপিএফ ব্যালেন্স আগে দেখে নেবেন কত আছে। আবেদন করার সময় ভুল তথ্য দেওয়া যাবে না। ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ও IFSC কোড ভালোভাবে মিলিয়ে নিন। পরিষ্কার সফট কপি আপলোড করুন। প্রিন্ট কপিতে অবশ্যই সিগনেচার করবেন। H1 অ্যাপ্রুভাল ছাড়া আবেদন ডিআই অফিসে যাবে না। বিভিন্ন কারণে অনুমোদনের সময় কিছুটা কম বা বেশি লাগতে পারে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং তথ্যটি উপকারী মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আরও সরকারি ও শিক্ষা সংক্রান্ত নির্ভুল তথ্য পেতে আমার চ্যানেলটি এবং বা পেজটি ফলো করে রাখুন। আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট করে জানাতে